ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। সেদিকেই লক্ষ্য রেখে নবম শ্রেণীর বাংলার টেক্সট পোর্শনে পাঠ্য রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতার বিষয়বস্তু আবারও একবার আলোচনা করছি তোমাদের এই পরীক্ষার ঠিক পূর্ব মুহূর্তে রিভিশনের জন্য। দার্শনিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতার পরিসরের মধ্যে নদীকেন্দ্রিক বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের চিত্র এঁকেছেন। নদীকেন্দ্রিক বাংলাদেশের মানুষের যাতায়াতের এক অন্যতম প্রধান মাধ্যম হচ্ছে খেয়া নৌকো। তারা তাদের কর্মসংস্থানের জন্যই হোক বা যে কোনো প্রয়োজনের জন্যই হোক গ্রাম থেকে গ্রামান্তরে প্রতিনিয়ত যাতায়াত করে থাকেন এই খেয়া নৌকার মাধ্যমে। খেয়া নৌকোর মাধ্যমে এক গ্রাম থেকে আরেক গ্রামে প্রতিনিয়ত আনাগোনার মধ্য দিয়ে যেন দুই গ্রামের মধ্যে এক প্রবল জানাশোনা তথা একটা মানবিক সম্পর্ক, আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে। এটা কবিতার আমরা প্রথম 4টে লাইনের মধ্যে পেয়ে থাকি। এটা কিন্তু কবিতার বাহ্যিক দিক, অর্থগত দিক থেকে এটা বাহ্যিক অর্থ। এই বাস্তবের কবিতার যে বাহ্যিক প্রেক্ষাপট, সেখান থেকেই কবি বাস্তবে মূলত বোঝাতে চেয়েছেন যে মানুষ বা আমরা জন্মের মধ্য দিয়ে আমাদের পৃথিবীর যে ঘর, সেই ঘরে আমরা উপনীত হই এবং মৃত্যুর মধ্য দিয়ে আমরা আমাদের পৃথিবীর অস্তিত্ব ত্যাগ করে চিরকালের আভাস ভূমিতে গমন করি। এখানে এই জন্ম মৃত্যুর চক্রাকার আবর্তনের মধ্য দিয়ে যে যাওয়া আসা, তার মধ্য দিয়ে কবি মানব জীবনের যে অনন্ত প্রবহমানতাকেই স্পষ্ট করতে চেয়েছেন। এটাই কিন্তু এই কবিতার মুখ্য বিষয়। কবি যে মূল বিষয়টা উপস্থাপন করতে চেয়েছেন সেটা কিন্তু এই মানব জীবনের অনন্ত প্রবহমানতা, এই গতির কোনো বিরাম নেই। জন্ম মৃত্যুর মধ্য দিয়ে চক্রাকারে যেন এই আবর্তন চলতেই আছে। এরপর কবি কবিতায় মাঝের কিছু লাইনে একটা অন্য প্রসঙ্গ নিয়ে এসছেন। কবি রবীন্দ্রনাথ ঠাকুর মানব সভ্যতার বা মানব জীবনের যে ইতিহাস, সেদিকে দৃষ্টি নিক্ষেপ করে এক ঐতিহাসিক সত্য উপলব্ধি করেছেন। কবি কি মনে করছেন না, কবি কবিতায় শুধু মনে করছেন নয়, ব্যক্ত করছেন সেই উপলব্ধি থেকে যে হিংসা, অহংকার, বিদ্বেষ, লোভ, এই সমস্ত কিছুর বশবর্তী হয়ে রাষ্ট্রশক্তি প্রতিনিয়ত নিজেদের ক্ষমতা কায়েম করবার চেষ্টা করে চলেছে। সে কারণেই তারা দ্বন্দ্ব বিদ্বেষে প্রতিনিয়ত লিপ্ত হচ্ছে এবং রক্তাক্ত পাশবিক বর্বর জয় পরাজয়ের ইতিহাস রচিত হচ্ছে। কবিতার মধ্যে আমরা দেখব যে নূতন নূতন ইতিহাসের প্রসঙ্গ রয়েছে। এখানে কিন্তু সেই নতুন নতুন ইতিহাস মূলত রক্তাক্ত পাশবিক বর্বরচিত জয় পরাজয়েরই ইতিহাস। কবি এই মানব জীবনের যে অনন্ত প্রবহমানতার নিরিখে মূলত এই দ্বন্দ্ববিদ্বেষে রক্তাক্ত ইতিহাসের পর্বটিকে একান্তই অপ্রাসঙ্গিক মনে করেছেন, একান্তই একে গুরুত্বহীন ও তাৎপর্যহীন মনে করেছেন। যে কারণেই কিন্তু নদীর দুই তীরে অবস্থিত দুটি গ্রামের বর্ণনার মধ্য দিয়ে যে জীবনের অনন্ত প্রবহমানতা ব্যক্ত করছেন, তার পাশাপাশি এই মানব জীবনের ইতিহাসের প্রসঙ্গ তিনি উপস্থাপন করেছেন। এই ঐতিহাসিক সত্যই কিন্তু কবি উপলব্ধি করেছেন মানব জীবনের ইতিহাসের প্রতি দৃষ্টি নিক্ষেপ করে। এরপর কবি যে লাইনের মধ্যে তুলে ধরছেন রক্ত প্রবাহের কথা, আসলে এক্ষুনি যে বিশেষণে বিশেষিত করলাম ইতিহাসকে, রক্তাক্ত পাশবিক বর্বরচিত জয় পরাজয়ের যে নগ্ন ইতিহাস মানব সভ্যতার, তাকেই স্পষ্ট করতে রক্ত প্রবাহ শব্দটি কবিতায় ব্যবহার করছেন। আর যে অশুভ শক্তির প্রভাবে এই মানব সভ্যতার রক্তাক্ত ইতিহাস রচিত হচ্ছে, তা যে বুদবুদের মতোই ক্ষণস্থায়ী,
তা স্পষ্ট করতে ফেনাইয়া শব্দটি লাইনে নিয়ে এসেছেন বা কবিতায় উপস্থাপন করছেন। এরপর কবি সোনার মুকুটের প্রসঙ্গ নিয়ে এসেছেন। সোনার মুকুট বলতে রাষ্ট্রশক্তির মত্ত অহংকার, মানে তার যে শক্তিতে যে মদমত্ততা, তার যে দম্ভ অহংকার, তাই স্পষ্ট হয়ে ওঠে রাষ্ট্রশক্তি। আর সোনার মুকুটের ফুটে ওঠা অর্থাৎ প্রতিষ্ঠিত হওয়া, আর টুটে পড়া অর্থাৎ যে ভুলুণ্ঠিত হওয়া, এর মধ্য দিয়ে মানব সভ্যতার ইতিহাসের যে এক একটি স্তর কতটা ক্ষণস্থায়ী, এটাই কিন্তু স্পষ্ট করতে চেয়েছেন। দেখা যায় যে রাষ্ট্রশক্তি জয়ী হয়ে রক্তচক্ষু প্রকাশ করছে, সেই রাষ্ট্রশক্তিই হয়তো পরবর্তী সময় পরাজিত হয়ে তার সমস্ত রকমের যে ক্ষমতা, তা থেকে বিচ্যুত হয়েছে। তাহলে ক্ষমতার কখনো এক জায়গায় স্থিরতা নেই, কখনোই ইতিহাসের কোনো পর্ব চিরস্থায়ী হতে পারে না, এটা প্রতিনিয়ত পরিবর্তিত হয়ে চলে। এই দিকটাকে স্পষ্ট করতে সোনার মুকুটের ফুটে ওঠা এবং টুটে পড়ার প্রসঙ্গ কবি কবিতায় নিয়ে আসছেন। আবার দেখা গেছে এর পরের দুটি লাইনে কবি যে প্রসঙ্গটি আনছেন, আবার দেখা গেছে যে মানব সভ্যতার ইতিহাসে বা মানব ইতিহাসের যে এই জয় পরাজয়ের পর্ব সঙ্গে তাল মিলিয়ে নতুন নতুন সভ্যতার উত্থান ঘটেছে এবং তার বিকাশ লাভও ঘটেছে। আর যত নতুন সভ্যতার বিকাশ ঘটেছে, ততই পৃথিবীর সমস্ত মানুষের মনের মধ্যে নতুন নতুন আশা আকাঙ্ক্ষা, বাসনা, কামনা, ইচ্ছা জাগ্রত হয়েছে। আর নতুনভাবে প্রতিস্থাপিত সভ্যতা প্রতিনিয়ত চেষ্টা করে গেছে সেই সমস্ত চাহিদা পূরণের জন্য, সমস্ত রকম অপূর্ণতাকে পূর্ণতা প্রদানের জন্য। এখানে একটা তুলনা কবি কবিতায় নিয়ে এসেছেন। সমুদ্র মন্থনের ফলে যেমন গরল উত্থিত হয়েছিল, তেমনি সর্বশেষে উত্থিত হয়েছিল অমৃত। ঠিক এই মানব সভ্যতার যতই নতুন নতুন স্থাপিত হচ্ছে বা তার বিকশিত হচ্ছে তার রূপ, ততই মানুষের জীবন আরও দ্বন্দ্ব বিদ্বেষে জর্জরিত হয়ে রক্তাক্ত ইতিহাসের পর্ব সূচিত হচ্ছে মানুষের জীবনে। আবার সেই সঙ্গে এই নব নব যে সভ্যতার ক্ষুধা তৃষ্ণা চরিতার্থ করতে গিয়েই দেখা যাচ্ছে মানব জীবনের অনেক অপূর্ণ আশা আকাঙ্ক্ষা সার্থকতাও লাভ করছে। তবে মানব জীবনের যে অনন্ত প্রবহমানতা, যা জন্ম মৃত্যুর মধ্য দিয়ে চক্রাকারে প্রবাহিত হয়ে চলেছে, সেখানে কিন্তু এর কোনো রকমের প্রভাব আমরা লক্ষ্য করি না। তাই কবি কবিতার শেষ 4 লাইনে আবার ব্যক্ত করছেন, যে শুধু দিয়ে শুরু করছেন, যেখানে মানব সভ্যতার ইতিহাসে অনেক কিছু ঘটে যাচ্ছে, অনেক পর্ব উত্থিত হচ্ছে, অনেক পর্ব আসছে, আবার অনেক পর্ব হারিয়ে যাচ্ছে, অনেক নতুন নতুন ইতিহাস গড়ে উঠছে, কিন্তু নদীর 2 তীরে অবস্থিত 2টি গ্রামের অস্তিত্বের কোনো রকমের কোনো পরিবর্তন নেই। ঠিক যেমনভাবে জন্ম মৃত্যুর আবর্তনের মধ্য দিয়ে মানব জীবনের প্রবহমানতার মধ্যেও কিন্তু এইভাবে এই ধরনের সভ্যতার উত্থান বা বিকাশ বা পতনের কোনো প্রভাব কিন্তু পরিলক্ষিত হয় না, যা কবিতার আবার শেষ 4টি লাইনের মধ্যে কবি স্পষ্ট করলেন। তাহলে কবিতায় কবির মূল বিষয় ছিল যে নদীর 2 তীরে অবস্থিত 2টি গ্রামের মধ্যে যে জানাশোনা তৈরি হয়েছে, এক আত্মিক সম্পর্ক তৈরি হয়েছে গ্রামবাসীদের আনাগোনার মধ্য দিয়ে। আসলে মানব জীবনের যে অনন্ত প্রবহমানতা, তা জন্ম মৃত্যুর চক্রাকার আবর্তনের মধ্য দিয়ে প্রতিনিয়ত অগ্রসর হয়ে চলেছে, এটাই কবিতার মুখ্য বিষয়।
আশা করছি তোমরা যদি এই কবিতার বিষয়বস্তুটি এভাবে রপ্ত করে নিতে পারো তাহলে কিন্তু এখানে তোমাদের কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে অসুবিধে হবে না।